হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বিগত আধ ঘন্টা ধরে। এর মধ্যে আমি এক বোতল পানি খেয়ে ফেলেছি। আমি হাইপার হয়ে গেছি, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটার, সমুদ্র ভাইজা, মধ্যে কোনো আজ ভাবান্তর দেখলাম না। যেন কিছুই হয়নি, এটাও তার জন্য নিতান্ত সাধারণ ব্যাপার, দুধ ভাত। আজ সমুদ্র ভাইজা নিজেকে কভার করে এসেছেন। কোনো মতেই তাকে এমপি সমুদ্র শেখ লাগছে না। তার এ রূপে আমি দ্বিতীয়বার ঘায়েল হলাম। তিনি আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছেন। এত কোলাহল এয়ারপোর্ট বাপুরে। কত আপনজন আজ এক হচ্ছে, আবার কত আপনজন প্রিয় মানুষ ছেড়ে পাড়ি দিচ্ছেন অন্য এক দেশে। সমুদ্র ভাইজা আমাকে আগলিয়ে রেখেছেন। হঠাৎ করেই হাত ছেড়ে বল, ঝিনুক, সামনে তাকা, দেখতো ছেলেটাকে চিনিস কি না? আমিও বিজ্ঞ মানুষের মতো ভালো করে তাকালাম, তাকাতেই চোখ ভরে পানি জমে উঠল। ভাই, আমার ভাই। নাড়ি ছেঁড়া বাঁধন, কলিজার সম্পর্ক যার সাথে আমার, সে হাসি মুখে এদিকে এগিয়ে আসছে। আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়লাম। খুব করে জড়িয়ে ধরে বললাম, শাহিন ভাইজা, আমার ভাইয়া। ভাইজা গো, তুমি 5টি বছর কি করে দূরে ছিলা? ভাইয়া, হু হু করে কেঁদে উঠলাম। এয়ারপোর্টে কিছু মানুষ আমাদের দিকে সেকেন্ড 10 তাকিয়ে রইল। তারপর আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা এরকম অহরহ ঘটনার প্রতিদিন সাক্ষী হন। কত সম্পর্কের মিল হয় এই জায়গাটিতে। ভাইজা আমাকে তার বুকের মাঝে লুকিয়ে নিল। মিনিট 2 পর আমি একটু শান্ত হতেই আমার কপালে একটা পর্শ এঁকে দিল। বলল, পাগলি বোন আমার। রোজ তো আমাকে ভিডিও কলে দেখতি, তখন তো এমন ইমোশনাল হয়ে যাস নাই, এখন কি হয়েছে? এই তো আমি ফিরে এসেছি। সমুদ্র ভাইজা এগিয়ে গেল। ভাইয়ার কাঁধে একটা চাপড় মেরে বলল, তা বলো শালা সাহেব, কেমন কাটল জার্নি? ভাইয়া প্রথমে সমুদ্র ভাইজাকে চিনতে পারে নাই, তারপর সেকেন্ডের মধ্যে হো হো করে হেসে বল, তুই তো দেখছি হুলিয়া পাল্টে ফেলছিস। আহারে, বর্তমান সময়ের আলোচিত এমপি সমুদ্র শেখের কি দশা! জনগণ আর পেপারাজিদের ভয়ে মুখ লুকিয়ে চলতে হয়। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে বল, সবে মাত্র 7 বস্তা চাল আর 1 বোতল সয়াবিন তেল সরিয়েছি, হাইকোর্টে মামলা ঠুকেছে দুধক। বুঝলি কেন এই দশা হল? সমুদ্র ভাইজা আর শাহিন ভাইয়ার খুনসুটি দুষ্টুমিতে আমরা 3 জন এয়ারপোর্টে উচ্চ স্বরে হেসে উঠলাম। সবাই এখন বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই মনে মনে বলছে, এ কোনো পাগলা গার্ডদের পাগলরা ছুটে চলে এসেছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরলাম। আজ শেখ রংমহল খুব কোলাহলপূর্ণ। আমরা দরজার সামনে দাঁড়াতেই মা শাহিন বাপজান বলে দৌড়ে ছুটে এলো। বাবাও ছুটে এলো। কত বছর পর নিজের ছেলেকে পেয়েছে, বাবা মা দুজনের চোখেই জল। বড় চাচা, ছোট চাচা, চাচিরা সবাই ভাইকে দেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার ভাই এসেছে বলে আজ আমার খুশির অন্ত নেই। আমি খুশি মনে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছি, এর মধ্যে হঠাৎ করেই আমার কাঁধে কারো ছোঁয়া পেতে আমি চমকে উঠলাম, তাকিয়ে দেখি তানিশা আপু। আমি হাসি মুখে তাকাতেই তিনি বলল, ছেলেটি কে? ঝিনুক। তানিশা আপু আমার সাথে কথা বলছেন। আমি বললাম, আমার ভাইয়া। তিনি সবার সামনে আমার ভাইয়ার দিকে এগিয়ে গেল, হাতটা বাড়িয়ে বলল, শাহিন শেখ, আমি তানিশা তানজিম নিঝুম। শাহিন ভাইয়া হ্যান্ডশেক করল। মুচকি হেসে বল, আমি চিনেছি সুন্দরী। তুমি আমার ফুফাতো বোন, ভালোই তো বড় হয়ে গেছিস বেশ। রাতে খাবার দাবার খাওয়ার পর ছোট বড় সবাই একসাথে বসে আছি। এটা সেটা কত কিছুই নিয়ে কথা চলছে। এর মধ্যেই ফুফুমণি বলে উঠল, বড় ভাই, শেখ বাড়ির ছেলেদের বয়স কি পার হচ্ছে না? মেয়েদের বিয়ে দিয়েছিস, এখন ছেলেদের বউ কবে আনবি? সমুদ্র কি সারা জীবন এরকমই থাকবে, রাজনীতি করবে? বয়স। বড় চাচা, ভালো কথা বলেছিস, কিন্তু তোরা দেশে এসেছিস ভালো করেছিস, একসাথে 2 বিয়ে খেতে পারবি। মুনতাহার বিয়ের শেষে সমুদ্রের বিয়ের রিসিপশন করা হবে। ফুফুমণি, বিয়ের রিসিপশন মানে? সমুদ্র কি বিয়ে করে ফেলছে? কবে করল? বউ কোথায়? আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? একটু উত্তেজিত হয়ে বড় চাচা একটা বড় নিঃশ্বাস ছেড়ে বল, থাম। আমরাও জানতাম না, কিন্তু বিয়েটা এমন সময় হয়েছে তখন এটা জানানোর মতো ছিল না। বিয়েটা 4 বছর আগে হয়েছে।
সে 4 বছর আগের সবকিছু খুলে বলল। নিজের বিয়ের ঘটনা বড় চাচার মুখে শুনেছি, খুব লজ্জা লাগছে। যারা জানে তারা আর চোখে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এই মহলে সমুদ্র ভাইজা নেই, সে বাগানের দিকে আছে। আমি আর এখানে দাঁড়িয়ে থাকলাম না, বাহিরে বাগানের দিকে পালালাম। অন্যদিকে আজ আত্মীয় স্বজন সবাই জানে সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা। তানিশা সমুদ্র আর ঝিনুকের বিয়ের কথা শুনল। নিজের দুচোখের পানি ধরে রাখতে পারল না। সবার অগোচরে চোখের পানি মুছে উঠে গেল। তানিশার চোখের পানি সবার আড়ালে পড়লেও শাহিন তা খেয়াল ঠিকই করেছে। সে তানিশার পিছন পিছন যেতে লাগল। তানিশার মন বাগানে আজ ঝড়ের হানা দিয়েছে। কারণ সে ছোট থেকে এমন একজনকে চেয়েছে যে কোন দিন ও তার ছিল না। সে সমুদ্রকে তেমন করে চায় নাই কখনো, মনের কথা প্রকাশ ও করে নাই। রাগে হয়তো ঝিনুককে বলেছিল খুন করে ফেলবে, কিন্তু প্রকৃতি তার নিয়মের উল্টো খেলা খেললে কারো দোষ থাকে না। এখানে ঝিনুকের কোনো দোষ নেই। সমুদ্র তো সেই তার না পাওয়া প্রিয় একজন মানুষ, কিন্তু ঝিনুক না চাইতেই তার প্রিয় মানুষটিকে পেয়ে গেছে। এ কারণেই বলা হয় দুনিয়াতে সবাই সবকিছুর ভাগ্য নিয়ে আসে না। তানিশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে কান্না করছে। বারবার হাতের উল্টো পাশ দিয়ে চোখের পানি মুছছে। আজ নিজের বাড়িতে থাকলে হয়তো সবকিছু লণ্ডভণ্ড করে ফেলত সে, কিন্তু এই বাড়িতে সে অপারগ। শাহিন বিগত 5 মিনিট ধরে তানিশার পিছনে দাঁড়িয়েছিল। তানিশার বারবার চোখ মুছার দিকটা সে লক্ষ্য করলে ঠিকই। গম্ভীর গলায় বল, কান্না করছিস? এমনটা তো হওয়ারই ছিল, কেন তুই সমুদ্রের দুর্বলতার দিকটা জানতি না? তানিশা হঠাৎ কারো সাডা শব্দ পাবে এটা আজ করেনি। শাহিন তাকে লক্ষ্য করবে, ব্যাপারটা একটু অন্যরকম। নিজেকে সামলিয়ে ভালোমতো চোখের পানি মুছে নিল। এই চোখের পানি সে খুব ভালো মুছতে জানে। কৈশোরী বয়সে এই সমুদ্র শেখের জন্য কম চোখের পানি তো মুছে নাই সে। তানিশা শাহিনের দিকে তাকালো না, এমন কোনো সাডা শব্দও করল না। শাহিন এগিয়ে এলো, তানিশার পাশে এসে ছাদের কর্নারে দাঁড়ালো। তানিশা একবার শাহিনের দিকে তাকালো, বল, আপনি এখানে? কিছু বলবেন? শাহিন মুচকি হাসল। বলল, তুই তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছিস। বেশ সুন্দর করে নিজেকে সামলিয়ে নিলি। আজ মেয়ে মানুষের অন্যরকম দক্ষতা দেখলাম। তানিশা কিছু বলল না। এক গভীর নিঃশ্বাস ছাড়ল। শাহিন, আমি জানি তুই সমুদ্র ভাইয়াকে পছন্দ করিস। এখন থেকে নয়, সেই ছোটবেলা থেকেই। কিন্তু জানিস, আমি একটা হাদিসে শুনেছি, আল্লাহ নাকি মানব সৃষ্টির 50,000 বছর আগে থেকেই মানুষের বেটার হাফ ঠিক করে রেখেছিল। তাই পৃথিবীর প্রকৃতি হাজার খেলা খেলুক, দিন শেষে যে যার ভাগ্যে আছে তাকে তার ভাগ্যেই দিয়ে দেওয়া হয়। তানিশা, আমি জানি। ভেবেছিলাম এবার সমুদ্র ভাইয়াকে আমার মনের কথা জানাবো, কিন্তু যা ভাগ্য নেই তা জানাবো কি করে? আমার ভাগ্যটা এরকম কেন? এত চাওয়ার পর ও সে আমার হইল না। তারা মনে হয় খুব ভাগ্যবান ভাগ্যবতী যারা ভালোবাসার মানুষকে জীবনে পায়। শাহিন, জানিস, ভালোবাসার মানুষের ভালোবাসা দেখা ও সুখের। ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেখতে পাওয়া ও বড় ভাগ্যের বিষয়। তাছাড়া প্রতিটা মানুষের জীবনে একসময় সঠিক মানুষ আসে, তোর জীবনে ও হয়তো বেটার কেউ আসবে। তানিশা, আমি জানি শাহিন ভাই, আপনি কেন আমাকে এগুলো বলছেন। আফটার অল, ঝিনুক আপনার বোন, বোনের সংসারে আগুন জ্বলে উঠুক আপনি ও চাইবেন না। এ দুনিয়ায় রীতিনীতি বড়ই অদ্ভুত, প্রতিটা কাজে স্বার্থ থাকে। আমি ভালোবেসেছি শাহিন ভাই, পাপ করি নাই। এটাই আমার জীবনের প্রথম ভালোবাসা, হয়তো শেষ, ও আমি ভালোবেসেই যাব, না হোক সে আমার। তবে আপনাকে চিন্তা করতে হবে না, আমি কাল আবার লন্ডন ফিরে যাচ্ছি। আজ রাতে যে করেই হোক আমি ইমার্জেন্সি টিকেট কেটে ফেলব, সবাই স্বার্থপর। শাহিনের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল। তানিশা ছাদ থেকে নেমে যাচ্ছে। শাহিনের বুকটা কেঁপে উঠছে বারবার। জ্বলে যাচ্ছে, কিন্তু কেন? তানিশার এমন অদ্ভুত চাওয়া পাওয়া, ভালোবাসা কি সত্যিই এমন ভয়ঙ্কর? এমন নিখুঁত ভালোবাসা সে কখনো দেখিনি। না চাইতেও শাহিনের চোখ থেকে গড়গড়িয়ে চোখের জল বেয়ে পড়ল। শাহিন আকাশের দিকে তাকিয়ে বল, এ জীবনে কেন এত মোহ মায়া দিয়েছ ভালো করেছ, কেন এমন জিনিসের প্রতি তা বাড়িয়ে দাও, যা কখনোই আমাদের হবে না? মানুষ যা চায় তা কখনোই পায় না, এত রহস্যময় লীলা খেলা কেন আল্লাহ? অনেকক্ষণ ধরে আমি আর সমুদ্র ভাইজা বট কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমার চোখের পানি চোখে চকচক করছে, গড়িয়ে নিচে পড়ছে। সমুদ্র, আজ ওর জন্মবার্ষিকী। সবাই ভুলে গেছে। মানুষ মৃত্যুর সাথে সাথে তাদের অস্তিত্ব ও জেন মুছে যায়। সমুদ্র ভাইয়া,
আপনার সেই দিনটির কথা মনে আছে? সমুদ্র, হুম থাকবে না কেন? তুই তো সেই দিনটির জন্য আমাকে খুনি বলেছিলি। ভুলি কি করে? আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম। তার চোখে ও জল। সেদিনের ব্যর্থতা আজও তাকে কাঁদায়। তার চোখ মুখ বারবার জানান দিচ্ছে সে আজও অপরাধবোধে ভুগে। সেদিন একখণ্ড অতীত। ছোট চাচার 2 মেয়ে নাদিয়া আপু আর মুনতাহা আপু। নাদিয়া আপু আর আমি বছর 2 বড় ছোট। নাদিয়া আপু আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড। সব সময়ই আমার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত ছিল। নাদিয়া আপু দেখতে আমার থেকে ও অনেক অনেক বেশি সুন্দরী ছিল। গায়ে দুধে আলতা রঙের জন্য ষোড়শী বয়সেই তাকে লাস্যময়ী কন্যা লাগত। তার এলোকেশি লম্বা লম্বা চুলগুলো ছিল আমার সবচেয়ে প্রিয়। কি সুন্দর তাকে লাগত, যে কেউ একবার দেখলে মাশাল্লাহ বলতে ভুল করত না। নাদিয়া আপু আর ফারহান সাহিল ভাইয়ার তখন খুব গভীর ভাব। ফারহান সাহিল ভাই সমুদ্র ভাইয়ার ছোট ভাই, আর আমার ভাই সমবয়সী। তাই দুজনের নাম প্রায় একই রাখা হয়, সাহিল আর শাহিন। আমার আর সমুদ্র ভাইয়ার বিয়ের সপ্তাহ 2 পর ফারহান ভাই এমন এক কাজ করে, যার জন্য আমি আমার সবচেয়ে কাছের প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলি। আমি তখনও বুঝতাম না শারীরিক সম্পর্ক কি। কিন্তু একবার নাদিয়া আপুকে কান্না করতে দেখে জিজ্ঞেস করেছিলাম, তুমি কান্না করো কেন? সে বলেছিল তার আর ফারহান ভাইয়ার মাঝে নাকি তা হয়ে গেছে। কিন্তু বিয়ের আগে তা করা পাপ। এই পাপের মাসুল দিতে হবে তাকে। তার পেটে এখন ফারহান ভাইয়ার সন্তান। এত কিছু সেদিন বুঝি নাই। তবে একদিন বিকেল বেলা নাদিয়া আপু মাত্রাতিরিক্ত কান্না করেছিলেন। আমি জিজ্ঞেস করতেই বলল, ফারহান ভাই নাকি তাকে বিয়ে করবে না, তাকে ভালোবাসে না। এই সন্তান তার না, অন্যের পাপের বোঝা নাদিয়া আপু বইছে। সেদিন আমি ও নাদিয়া আপুর সাথে খুব করে কান্না করছিলাম। তারপর রুম থেকে বেরিয়ে সমুদ্র ভাইয়ার রুমে গিয়েছিলাম। সমুদ্র ভাইয়া সেদিন খুবই ব্যস্ত ছিল আর ল্যাপটপে কাজ করতেছিল। আমি বারবার তাকে ডাকছিলাম, আমার জন্য তার গুরুত্বপূর্ণ মিটিং লন্ডভন্ড হয়ে গেছিল, তাই সে আমার কথা না শুনে আমাকে সেদিন অনেক বকা দিয়েছিলেন। আমি আর তাকে বাকিগুলো বলি নাই। কান্নার উপর ডাবল কান্না করতে করতে রুমে চলে এসেছিলাম। সেদিন সন্ধ্যায় ফারহান ভাইয়া একটা মেয়েকে নিয়ে হাজির হয়। সবাইকে বলে মেয়েটি তার বিয়ে করা বউ। বড়চাচা সহ বাবা ফারহান ভাইজাকে হাজারো কথা শুনিয়ে চলছে, কারণ নাদিয়া আপু আর তার সম্পর্কের কথা সবাই জানত। নাদিয়া আপু সেদিনের এই দৃশ্যটা দেখে নিজেকে সামলাতে পারে নাই। সে যে ঘরে ঢুকেছে তার লাশ ঘর থেকে বের হয়েছে। সেখানে একটা নোট ছিল, যেই নোটটি আজও আমার কাছে আছে। নোটটি প্রিয় নাকি অপ্রিয় জানি না, ফারহাদ ভালো থেকো। তোমার জীবনের সর্বস্তরের সুখ কপালে জুটুক, তবে তুমি যা অস্বীকার করেছ সেই অংশটুকু যেন না জুটুক। নিজ অস্তিত্ববিহীন কিভাবে জীবন কাটাবা দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু আমার ভেতরের অস্তিত্বের কোনো নাম নেই। ভালো থেকো। কিন্তু নাদিয়া আপু মারা যাওয়ার পর আমি সবাই সব জানতে পারে। সমুদ্র ভাইয়াকে কান্না করতে করতে বলেছিলাম, বিকেলে আপনাকে জানতে এসেছিলাম না, আপনি আমাকে বকা দিয়ে তাড়িয়ে দিয়েছেন। আপনি জানলে কিছু করতে পারতেন। নাদিয়া আপুর জন্য আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। ফারহাদ ভাইকে তেজ্যপুত্র করে দিয়েছে বড় চাচা। আর আমি সেদিনের পর থেকে নানু বাড়ি চলে গিয়েছিলাম। কারণ আমি নাদিয়া আপুর অস্তিত্ব সব জায়গাতেই খুঁজে পেতাম। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই উত্তম ছিল এই বাড়ি ত্যাগ করা। বর্তমান সমুদ্র ভাইজা আমাকে বলল, চল বাড়ির ভেতরে চল, অনেক রাত হয়েছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তুই আবার ও ভাবুক হয়ে কান্না করছিস। আমি চোখের পানি মুছে বললাম, আজ তার বড় বোনের বিয়ের জন্য এই মহল সাজিয়েছে, সে থাকলে আমার থেকে ও বেশি খুশি হতো, তাই না? সমুদ্র ভাইজা আমার হাত দিয়ে জড়িয়ে ধরল। বলল, হুম চল। আমিও আর কথা বাড়ালাম না। সেই ছোট্ট ঝিনুক হলে হয়তো এখন তার কবরের উপর গড়িয়ে গড়িয়ে কাঁদতাম, কিন্তু মানুষ ছেড়ে গেলে সত্যিই তার প্রতি মোহ মায়া বন্ধনগুলোর মধ্যে ও অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্র ভাইয়ার সাথে বাড়ির দিকে হাঁটলাম। তানিশা বারান্দায় দাঁড়িয়েছিল। ঝিনুক আর সমুদ্রকে একসাথে দেখে দীর্ঘশ্বাস ফেলে বল, ভালো থাকো তোমরা। আকাঙ্ক্ষার ডায়েরিতে আক্ষেপের অন্ত নেই। না পাওয়া জিনিসটার প্রতি আমার যেন কখনো লোভ সৃষ্টি না হোক। চোখের পানি মুছে তানিশা ইমার্জেন্সি টিকেটটা কেটেই ফেলল। সকাল হলেই সে এখান থেকে চলে যাবে, হোটেলে উঠবে। রাত 2:30টায় তার ফ্লাইট। এই পৃথিবীর মানবসৃষ্ট ভালোবাসাগুলো বড়ই অদ্ভুত, ভয়ঙ্কর, বিষাদমা, মিষ্টি অনুভূতি।
ভালোবাসা ভালো ভালো মানুষকে বদ্ধ উন্মাদ করে তোলে।